প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো। আমরা এটাও আশা করছি খুব দ্রুত আবার অফলাইন ক্লাসে তোমাদের সাথে আমাদের দেখা হবে। গত ক্লাসগুলোতে তোমরা দেখেছো প্রথম দিক দিয়ে শুরু করেছিলাম এবং প্রথম অধ্যায় পর্যন্ত আমরা মোটামুটি একটি আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। আমি 1 মিনিট আগে শুরু হলো ফেসবুক লাইভে, যারা জমি যুক্ত হও সমস্যা নাই, প্রাথমিক কিছু কথাবার্তা বলবো। দ্বিতীয় অধ্যায়ের নাম আছে কৃষি প্রযুক্তি। দ্বিতীয় অধ্যায়ের নামকে কৃষি প্রযুক্তি। এটা নিয়ে কিছু কথাবার্তা আমরা ক্লাসে বলেছি। গবেষণার মধ্য দিয়ে আমরা উদ্ভাবন কি করি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা বলি। বিশেষভাবে গবেষণার মধ্য দিয়ে বিজ্ঞান, যেটাকে আমরা বলি জ্ঞান এবং বিজ্ঞান, বিশেষভাবে জানা, তার বিভিন্ন ধরনের গবেষণায় অনেকগুলো ধাপ রয়েছে। এই ফলাফল বিশ্লেষণের মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হই। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যে ফলাফলটি পেলাম, সেই ফলাফলের ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করি। কৃষির ক্ষেত্রে কৃষি বিষয়ক যত প্রকার এই ধরনের কলা কৌশল রয়েছে, সেটা যন্ত্রপাতি থেকে শুরু করে ফসলের উন্নত জাত থেকে শুরু করে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে বিভিন্ন পদ্ধতি, চাষ পদ্ধতি, কলা কৌশল, ফসল সংগ্রহ সংরক্ষণ পর্যন্ত যা যা ব্যবহার করি, যে কৌশলগুলো ব্যবহার করি, সব মিলায়ে আমরা বলছি কৃষি প্রযুক্তি। প্রযুক্তিটা এমন হতে হবে, একটা কথা আমরা ব্যবহার করি, লাক্সই প্রযুক্তি, অর্থাৎ যে প্রযুক্তি আগে ছিল সেই প্রযুক্তিটা কিন্তু এখন থাকলে চলবে না। এখন থাকা যাবে, কিন্তু আমার অর্থনৈতিকভাবে লাভজনক কিনা সেটা বিবেচনা করতে হবে এবং সহজলভ্য কিনা এবং কৃষক সেটি সহজভাবে ব্যবহার করতে পারবে কিনা। যে প্রযুক্তি আগে এক্সিস্টিং বহুদিন ধরে চলছে অথচ এখন কৃষক কাছে ব্যয়বহুল এবং লাভজনক হচ্ছে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করা সত্ত্বেও সেটা করণীয় হয় না। তো এই কৃষি প্রযুক্তি কৃষিকাজকে সহজ করে। তুমি যদি বলো যে আমি চাষ পদ্ধতির ক্ষেত্রে পাওয়ার টিলার ব্যবহার করি, ট্র্যাক্টর ব্যবহার করি, আগে দেশি লাঙল ব্যবহার করতাম, দেশি লাঙলের সুবিধা অসুবিধা দুটোই ছিল। কম জমি চাষ করা যেত, আমার ইনভেস্টমেন্ট কম লাগতো, সুবিধা, আর অসুবিধা আছে কম জমি চাষ করা যেত, খুব গভীরে চাষ করা যেত না। আবার সুবিধা, একটি গুরুত্বপূর্ণ সুবিধা, ছোট জমিগুলোতে যেখানে পাওয়ার ট্র্যাক্টর বা অনেক জমি, বাংলাদেশের বিভিন্ন ধরনের জমি রয়েছে যেখানে এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে সেটারও একটা প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত রয়ে গেছে। তারপরেও আমার বেশি পরিমাণে যান্ত্রিকীকরণের ফলে আমার প্রযুক্তিটাকে সহজলভ্য হয়েছে, কৃষি উৎপাদনটাকে আমরা বাড়াতে পেরেছি। তাহলে আমি চাষ থেকে শুরু করলাম, এরপরে ফসলের বীজ বপন, চারা রোপণ, তার অন্যান্য যত পরিচর্যা, আগাছা দমন, কীটনাশক প্রয়োগ করা অর্থাৎ পোকামাকড় দমন, জীবাণু দমন, এরপরে যে অন্যান্য যে শেষের দিকে যে সংগ্রহ সংরক্ষণ, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা ইদানিং খেয়াল করেছো যে কম্বাইন্ড হারভেস্টারের কথা বলা হয়, কৃষিতে ব্যবহার করা হয়। যেমন হাওড়া অঞ্চলে প্রচুর পরিমাণে জমি একসঙ্গে ফসল পাকতে শুরু করে, বিশেষ করে ধানকে। আর এটা যদি সঠিক সময়ে একই সঙ্গে অত বড় হাওড়া এলাকায় যদি আমি সংরক্ষণ করতে পারি, সংগ্রহ করতে পারি, তাহলে কি হবে, ওই ঢল বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু আমার রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। তো কম্বাইন্ড হারভেস্টারের দাম বেশি, তাহলে সেটা একটা ব্যবহার। সব কিন্তু প্রযুক্তি উদ্ভাবন বাংলাদেশের কৃষি গবেষণার মধ্য দিয়েও যেমন হয়েছে, আর বাইরের দেশে উন্নত কৃষি ব্যবস্থাপনা যেখানে রয়েছে, যেসব উন্নত, সেখানেও কিন্তু কৃষি প্রযুক্তি উদ্ভাবন হয়ে আছে বিভিন্ন ধরনের, যেটা তোমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাও। এই প্রযুক্তিগুলো, যন্ত্রপাতিগুলোর ব্যবহার দেখতে পাও। এছাড়া যে উন্নত জাত, বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে তারা করেছে, যে আনমিউট হয়ে যাচ্ছে, সাথে সাথে মিউট করে দাও, এসএম নাম করে যে আইটি আছে মিউট করে ফেলো। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এরকম আছে BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, BSSRI, বাংলাদেশ সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট, এই সব গবেষণা প্রতিষ্ঠানগুলি তারা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে তারা উন্নত জাত বের করেছে। প্রত্যেকটা উন্নত জাত আছে এক একটি উন্নত কৃষি প্রযুক্তি। এরপর একটা চাষ পদ্ধতি, কত বপন দূরত্বে এটি আমি রোপণ করবো, সারি থেকে সারি দূরত্ব কত হবে, এর জাতটা, এই জাতের বৈশিষ্ট্য অনুযায়ী তার যে পরিচর্যা কি হবে, কোন মৌসুমে আমি লাগাবো, প্রত্যেকটা ক্ষেত্রে কৃষি প্রযুক্তির ব্যবহার রয়েছে। তো এইভাবে আমি ইনিশিয়ালি যদি চিন্তা করি, এখন তোমাকে এই পাঠে কি রয়েছে, শেষ নিয়ে কথা।
ফান্ডামেন্টাল জিনিস। কৃষি যখন আমি চাষ করতে যাই, প্রথম অবস্থায় একটি কথা তোমরা অন্যান্য বইতে পেয়েছো, যে মাটিতে জো অবস্থা বজায় রাখতে হয়। একটা আঞ্চলিক শব্দ, কি বলছি, জো অবস্থা। জো মানে এমন একটি কাঙ্ক্ষিত আর্দ্রতা মাটিতে থাকতে হবে যার জন্য যে সেখানে আমি ঠিক মতো চাষ করতে পারি, এবং ওই অবস্থা বজায় থাকলে আমি সেখানে কি হবে, সেখানে কাঙ্ক্ষিত আর্দ্রতা থাকলে বীজ বপন করলে ঠিক মতো অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হওয়ার পরিবেশ বজায় থাকবে, বিশেষ করে আর্দ্রতা পাওয়ার সাথে। আর এই ধান করবে না। এরপরের ক্ষেত্রে যদি আমরা বলি যে অন্যান্য যেসব পুষ্টি উপাদানের সহজলভ্যতা, সেটাই জো অবস্থার সাথে একটু উঁচু ক্লাস হলে আরো একটু গভীরে কথা বলতে পারতাম। কারণ গাছের যে গ্রহণ উপযোগী পানি এবং গাছের যে গ্রহণ উপযোগী যে পুষ্টি উপাদান, সেটা যদি জো অবস্থা বা আর্দ্রতা, সঠিক আর্দ্রতা মাটিতে না থাকে, তাহলে বীজ দেওয়ার পরেও সেটা অঙ্কুরিত হবে না বা চারা সেইভাবে সঠিক বৃদ্ধি পাবে না। তো সেই যে অবস্থা বজায় রেখে আমাকে চাষ করতে হচ্ছে। এরপরে আমি বীজ বপন করলাম অথবা চারা রোপণ করলাম, যে চারাই আমি করে রাখি। সাধারণত সারিতের ক্ষেত্রে, বিশেষ করে উত্তর ফসলের ক্ষেত্রে এবং মাঠ ফসলের ক্ষেত্রেও এখন চারা রোপণ করা হয়। বীজতলায় চারা তৈরি করে সেই চারা রোপণ করা হয়। প্রত্যেকটা জায়গায় যে সারি থেকে সারির দূরত্ব কত, ওই ফসলের ধরন অনুযায়ী, তার বৈশিষ্ট্য অনুযায়ী, আকার আকৃতি অনুযায়ী এটা ঠিক করা আছে। বিজ্ঞানীরা এটা ঠিক করে দিয়েছে। প্রত্যেকটা কিন্তু প্রযুক্তির ব্যবহার। এরপরে চারা রোপণ করার পরে নির্দিষ্ট দূরত্বে এরপরে অন্যান্য যেসব পরিচর্যা গ্রহণ আমরা করি, সেই গ্রহণের ক্ষেত্রে অন্যান্য সকল জায়গায় এই কৃষি প্রযুক্তির ব্যবহার রয়ে গেছে। এবার শেষের বিষয়টা কি দাঁড়ালো, আমি মাটিতে যখন কাঙ্ক্ষিত আর্দ্রতা না থাকবে, যে ফসলে আমি করি না কেন, গ্রহণ উপযোগী পানি যদি নিশ্চিত না করা যায়, তাহলে পানি তো প্রাপ্তি পেলই না, পাশাপাশি সে পুষ্টি উপাদান পাবে না। আর তোমরা জানো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে, তার দুটো কাঁচামাল আমরা বলি। এই ফ্যাক্টরিতে তৈরি হওয়ার মতো যে কাঁচামাল লাগে, সেই দুটো, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা পানি। কি বললাম, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে পানি নেবে উদ্ভিদ শিকড় দিয়ে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বিজ্ঞানে ভালো করে তোমরা দেখছো আমার মনে হয়। এইভাবে বিক্রিয়াটি হয়। এখানে 6CO2 আর এখানে যদি 12H2। পাতায় কোথায় এটা হয়, সূর্যের আলো সাহায্য লাগবে, যেখানে ক্লোরোফিল আছে পাতায়, ক্লোরোফিল কি খাদ্য তৈরি করবে, C6H12O6। এটাকে বলা শর্করা জাতীয় খাদ্য। এখানে বিজ্ঞানটা কোথায়, সাথে সাথে কি তৈরি করে, পানি তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেনটি বাতাসে ছেড়ে দিচ্ছে। তাহলে খেয়াল করো, ছয় কার্বন ডাইঅক্সাইড আছে, পানি আছে। এই পানিটা কোথেকে নিল, এই নিল কিন্তু মাটি থেকে শিকড়ের সাহায্যে। তাহলে পানির প্রাপ্যতা আমাকে নিশ্চিত করতে হবে। আর পানির প্রাপ্যতা যদি নিশ্চিত না করতে পারে, তাহলে উদ্ভিদের যা গঠন, তার দেহ কাঠামো, তার কোষীয় কার্যকলাপ যদি চালাতে হয়, তাহলে অবশ্যই পুষ্টি উপাদান লাগবে, যেটা সার। এই পুষ্টি উপাদান অভাব পূরণ করার জন্য আমরা সার নিয়ে থাকি। তাহলে সেই সারের পুষ্টি উপাদান, সারকে পুষ্টি উপাদানের যদি সহযোগিতা না থাকে এই পানি ছাড়া, তাহলে আবার সেই পুষ্টি উপাদান দিয়ে মাটিতে কোনো কাজ হয় না। সার্বিক বিষয়, পানির ঘাটতি পূরণ করার জন্য, তার খাদ্য তৈরির জন্য, এবং তোমরা জানো যে কোষের 70% কিন্তু পানি, অর্থাৎ পানি ছাড়া কিন্তু কোনো কার্যক্রম চলবে না। আমাদেরও যে 6টি খাদ্য উপাদান, শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ পদার্থ, পানি, লাস্টে কিন্তু পানি। কোন পানি, বিশুদ্ধ নিরাপদ পানি। তা না হলে কিন্তু আমার টোটাল বডি সিস্টেমটাকে অচল হয়ে যাবে। ডিহাইড্রেশন হলে যে পানি বের হয়ে যায়, তার মানে আমার সেলগুলো সংকুচিত হয়ে যায়, সেলগুলো কাজ করে না। আমার অন্যান্য যেসব বডিতে কাজ করে, ঠিক উদ্ভিদেরও তাই, তার কোষগুলো কাজ করবে না, এই সালোক সংশ্লেষণ হবে না, শ্বসন হবে না, অবিশ্রবণ ব্যাপন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ উদ্ভিদ পানির অভাবে ওই যে শুকিয়ে যায় বা মারা দিকে যাবে। তাহলে এই জন্য প্রথম থেকে এই খাদ্য তৈরি থেকে শুরু করে প্রত্যেকটা শারীরবৃত্ত কার্যক্রম পরিচালনার জন্য এই পানি অতি আবশ্যক। এবার শেষ কথাটা কেন আসছে, সংজ্ঞাকারে যদি আমি বলি, তাহলে বলতে হবে যে উদ্ভিদের প্রয়োজনীয় পানি জমিতে বা মাটিতে বা খেতে সরবরাহ করাকে সেচ বলে। অনেক কথা বলার পরে কিন্তু সেচের সংখ্যায় ঢুকলাম। কি বললাম, উদ্ভিদের প্রয়োজনীয় পানি। এখন কেউ কথাটা কৃত্রিম বলে, প্রাকৃতিক বলে। হ্যাঁ, প্রাকৃতিক আমি ম্যানুয়ালিও যদি দিই, আমি ঝাঁঝরি দিয়ে হোক, একটা পাত্র দিয়ে হোক, বাসায় টবে দিই, সব সেচের ভিতরে আসবে। তাহলে যেভাবে আমি বলি না কেন, এর মূল কথা আছে উদ্ভিদের প্রয়োজনীয় পানি সরবরাহ করাকে জমিতে হোক, খেতে হোক, বা যেখানে উদ্ভিদ হয়, টবে পটে আমরা ছাদ কৃষি করি, সেটাই এটাকে বলে সেচ। এর সাথে সাথে পরের পাঠগুলোতে আছে নিষ্কাশন। নিষ্কাশনটা কি, যখন অতিরিক্ত পানি আমি বের করে দেব। অতিরিক্ত পানি যদি মাটিতে থাকে, সকল উদ্ভিদ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, কারণ শিকড় অঞ্চলে অক্সিজেন থাকতে হয়।
ওই বাতাসটা থাকবে বায়ু মৃত্তিকা শিল্পের মধ্যে, পানি যেমন থাকবে আবার বাতাসও থাকবে। যদি বাতাসের অভাব ঘটে তাহলে সেখানে অক্সিজেন পাবে না, শিকড়ের শ্বসন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, শিকড়ের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, জীবাণু সংক্রমণ করবে, ওই গোড়া পচে নষ্ট হয়ে মারা যাবে উদ্ভিদটি। এই জন্য নিষ্কাশনটা অত্যন্ত জরুরি। আবার বেশি দিন ধরে যদি পানিও থাকে তাহলে উদ্ভিদের যে পুষ্টি উপাদানের কথা আমি বারবার বলছি, এই পুষ্টি উপাদানের সহজলভ্যতা নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো একটা সাথে একটা রিলেটেড, অতিরিক্ত সেচ বা অতিরিক্ত পানিও দেওয়া যাবে না, বা বন্যার সময় যে অতিরিক্ত পানি যায় বা জলাশয়ে পানি যায় সেটাও আবার খারাপ। হ্যাঁ, তো যা হোক এই সেচের বিষয়টা এখন আমি এখানে কিভাবে পানি অপচয় হয় সেই কথাগুলো লিখছে। দেখো একটা বলছে বাষ্পীভবন, তোমার বইতে আছে, বই যদি তোমাদের সামনে থাকে, পানি অনুস্রবণ, পানি চোয়ানো। বাষ্পীভবন সূর্যের তাপ পড়ছে, অর্থাৎ সূর্যের তাপ মানে একটা শক্তি, ওখান থেকে পানি পানির তিনটে ধর্ম, কঠিন, তরল, বায়বীয়, ওই তাপে উত্তপ্ত হয়ে বায়বীয় আকারে চলে যাচ্ছে, এটা একটা লস, অপচয়। আরেকটা বলছে পানি ইনফিল্ট্রেশন, ইংরেজিতে বলি ইনফিল্ট্রেট করা, অর্থাৎ ভিতরে প্রবেশ করা। ভিতরে দুইটা মুভমেন্ট হয়, একটা হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট ইংরেজিতে বলে, আচ্ছা নিচের দিকে পানিটা স্বাভাবিক ধর্ম, এটা পানি নিচের দিকে যায়, এটা পানি স্বাভাবিক ধর্ম, মাটির ভিতরে নিচের দিকে যাবে, আর হরাইজন্টালি অর্থাৎ আনুভূমিক ভাবে বিস্তার করবে। এই যে আনুভূমিক ভাবে বিস্তার করছে এটাকে বলা হয় চোয়ানো, আর নিচের দিকে যাওয়া প্রবেশ ঘটছে এটাকে বলে অনুস্রবণ। তাহলে এইভাবে পানি অপচয় হতে পারে। এবার আমি জমির ধরনটা আমাকে বুঝতে হবে, তার মাটির প্রকৃতি কেমন, জমির তার বুনট কেমন, তার সংযুক্তি কেমন, জৈব পদার্থ কেমন আছে, পানি কতটা ধরে রাখতে পারে, পানির ধারণ ক্ষমতা কেমন, জৈব পদার্থের উপস্থিতি কেমন, অন্যান্য রাসায়নিক গুণাবলী কেমন, সব বিবেচনা করে আমাকে সেচের বিষয়টা নির্ধারণ করতে হবে। মাটির বৈশিষ্ট্য আর ফসলের প্রকৃতি এবং মৌসুম, কোন মৌসুমে ফসল চাষ করা হচ্ছে, কোন ফসল চাষ করা হচ্ছে, মাটির বৈশিষ্ট্য, জমির বৈশিষ্ট্য কেমন, এর ভিত্তিতে আমাকে ফসলের সেচের কথা চিন্তা করতে হয়। তাহলে আমরা তিনটি পয়েন্টের আলোকে কি দেখলাম, পানির অপচয়। এখন প্রশ্ন হচ্ছে পানির অপচয়ের কথা এত কেন বলছি? পানির অপচয় করা যাবে না, কারণ সেচ দিতে গিয়ে আমার অনেক কলা কৌশল ব্যবহার করতে হয়, আমার অনেক অর্থ বিনিয়োগ করতে হয়, অনেক যান্ত্রিক কৌশল এখানে বিনিয়োগ করতে হয়। কাজেই সেই দিক বিবেচনায় কখনোই এই অপচয়টি হতে দেওয়া যাবে না। পানির অপচয় মানে একটি ক্ষতিকারক দিক, কারণ এখানে অর্থ বিনিয়োগ করে আমাকে সেচের আওতায় আনতে হচ্ছে। তাহলে এই এটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করার অনেক কথা আছে। এবার দেখো পরের পয়েন্টটা বলছে সেচের কার্যকারিতা বৃদ্ধি। সুন্দর কিছু পয়েন্ট, পরিমাণ মতো পানি আমি সেচ দেবো। সেচের অনেকগুলো পদ্ধতি আমি দেখবো। পরিমাণ মতো সেচ দেবো, সময় মতো পানি সেচ দেবো, জমির চারিদিকে ভালোভাবে আইল বেঁধে দেবো, অর্থাৎ এক জমির পানি যেন আর এক জমিতে না চলে যায়। কারণ এক একজনের ফসলের সাথে ফসল ভিন্নতা থাকতে পারে, জমির চাহিদা, পানির চাহিদাও ভিন্নতা থাকতে পারে। সব মিলায়ে সে কানবে, তোমার সাউন্ড মিউট করো, তো সব মিলায়ে এই আমাকে আইল দিতে হবে, বিকাল বা সন্ধ্যাবেলা পানি সেচ দিতে হবে। সারিবদ্ধভাবে ক্ষেত্রে দুই সারির মধ্যবর্তী স্থানে, যেগুলো বিশেষ করে উদ্যান ভিত্তিক ফসলের ক্ষেত্রে, সবজি ক্ষেতের ক্ষেত্রে আমরা এটা করি, সারিবদ্ধভাবে সেখানে ঠিক মতো পানি সেচ দিতে হবে। মাটির বুনট, যে কথা আমি বলেই ফেললাম, বুনট বিবেচনা করতে হবে, মাটির গঠন, তার জৈব পদার্থের উপস্থিতি এবং আগের যে পানি ধারণ ক্ষমতা, পানির উপস্থিতি এই কি অবস্থায় ছিল সেইটাকে বিবেচনা করে আমাকে সেচ দিতে হবে। আর যে নালা আমি ব্যবহার করছি, নালা অবশ্যই উপযুক্ত নালা, পাকা নালা হলে ভালো, উপযুক্ত যেন ওই নালা দিয়ে যেন অন্যান্য পানির অপচয় না ঘটে। স্থায়ী পাকা নালা হলে সবচেয়ে ভালো। উন্নত বিশ্বে তো আরো অনেক আধুনিক পদ্ধতিতে সেচ দিয়ে থাকে। এরপরে পদ্ধতিটা কোন পদ্ধতি এবং কি ফসল আমি চাষ করছি এর উপরে নির্ভর করে। শেখ তানভীর তোমাকে নোট করতে বলেছে কোন পদ্ধতিতে আমি সেচটা দেবো, এটা একটি বিষয়। এরপরে ইঁদুরের উৎপাত বন্ধ করা। ইঁদুরের গর্ত থাকে মাঠে, ওই ইঁদুরের গর্ততে অনেক পানি কিন্তু অপচয় হয়ে যায়, অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে অবশ্যই সেই ইঁদুরের গর্ত বন্ধ করতে হবে, যেন পানির অপচয় অন্যদিকে পানি না চলে যায়। মাটির পর্যাপ্ত জৈব পদার্থ, এই কথাগুলো সবাই বলে হয়েছে আমার কথার ভিতরে, কম কথা। তো যা হোক, এই হচ্ছে সেচের কার্যকারিতা বৃদ্ধির উপায়। এরপরে দেখো বাংলাদেশের কন্টেক্সটে কোথায় কোথায় সরকারিভাবে যে সেচ প্রকল্প ছিল এখনো পর্যন্ত অনেকগুলো অ্যাক্টিভ আছে, সবগুলো যে অ্যাক্টিভ আছে তা নয়। যেমন 1 নম্বরটা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, জিকে প্রজেক্ট বলা হয়, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, যেটা ভেড়ামারা দিয়ে এই পদ্মা নদী থেকে এটা আনা হয়েছে। কিন্তু এখন সেই খালটা বা সেচের যে ব্যবস্থাপনা অনেকটা সেখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। বরিশাল সেচ প্রকল্পটা এখন অ্যাক্টিভ আছে, ভোলা, ঠাকুরগাঁও গভীর নলকূপ দিয়ে। তাও এখন কৃষি বিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানীরা ভাবছে যে এই মাটির নিম্নস্থ থেকে কত আর পানি আমরা উঠাবো। যে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় কিন্তু ভূমিধস হতে পারে। আবার আর্সেনিকের মতো যে ক্ষতিকারক উপাদান সেটাও এই গভীর নলকূপ থেকে পাওয়া যাচ্ছে।
অর্থাৎ আমার যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে মাটির স্তরে স্তরে যে পানিটা জমা ছিল, অতিরিক্ত পানি যদি আমি ভূগর্ভস্থ থেকে উত্তোলন করে ফেলি তাহলে কিন্তু অন্য প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। তো এই প্রকল্পগুলো নিয়ে এখনো বিজ্ঞানীরা ভাবছে কতটা রান করা যাবে, বিশেষ করে গভীর নলকূপে। এরপরে চাঁদপুরে সেচ প্রকল্প, এটা আমার ভালো চলছে। মুহুরী সেচ প্রকল্প, পাবনা সেচ প্রকল্প এবং পল্লী উন্নয়ন যেটি, এরপরে মেঘনা ঘনগলা সেচ প্রকল্প এবং কর্ণফুলী সেচ প্রকল্প। মোটামুটি সবগুলোই কিছু কিছু কতটা রান্না করলেও করে, আর ব্যক্তিগতভাবে যেখানে নদী নালা খাল বিল যাদের আছে সেখান থেকে ব্যবস্থা করে, অথবা নলকূপ। বেশিরভাগ জায়গায় যেখানে খেয়াল করবো আমাদের বিশেষ করে বোরো ধানের বোরো মৌসুমে যে চাষগুলি হয়, ব্যক্তিগতভাবে এই প্রাকৃতিক ভূপৃষ্ঠস্থ পানির উৎস ব্যবহার না করে আমরা নলকূপের দিকে চলে গিয়েছি। সেটাও একটা ভাবার বিষয়, গভীর নলকূপ দিয়ে কত পর্যন্ত আমি সেচটা চালাতে পারবো, অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় হবে কিনা। যদি বৃষ্টিপাত ঠিক থাকে হয়তো এই খুব বেশি ডিস্টার্ব হবে না, কিন্তু বৃষ্টিপাত যদি কমে যায় কোনো কারণে আমরা তখন আস্তে আস্তে কিন্তু আমাদের প্রাকৃতিক বিপর্যয়, ইভেন ডিজার্টেশন প্রসেস আমরা যেটা বলি, মরুকরণের প্রক্রিয়া, সেদিকেও এই আমাদের আবহাওয়া জলবায়ু সেদিকে চলে যেতে পারে। তো সেই দিক সব বিবেচনা করে এখনো পর্যন্ত নিয়ম হচ্ছে যতদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে অ্যাক্টিভ রাখা যাবে। আর সবচেয়ে ভালো পরিবেশবাদীদের কথা অনুযায়ী যে আমাকে এই বৃষ্টির যে পানি ভূপৃষ্ঠে সুন্দর করে একটা জলাধার নির্মাণ করে সংগ্রহের ব্যবস্থা করতে হবে, যতদিন পর্যন্ত সঠিকভাবে বৃষ্টিপাত আমাদের দেশের আবহাওয়া জলবায়ুর প্রেক্ষাপটে সঠিকভাবে থাকে। এই বিবেচনায় ভূপৃষ্ঠস্থ পানির উৎস বেশি ব্যবহার করার দিকে নজর দিতে হবে। ভূগর্ভস্থ পানি যতদূর সম্ভব কম ব্যবহার করা যায়। তো এই আছে একটু গভীরের কথা। এরপরে আসে সেচ পদ্ধতি, ভালো করে খেয়াল করো। দেখো 1 2 3 4 5টা। প্রথমটা কি? প্লাবন সেচ। দেখলাম না, প্রথমটা প্লাবন, অর্থাৎ জমির একদিক দিয়ে আমি পানি দিই। এটা অধিক জমিতে দেওয়া যায়, অধিক জমিতে এই প্লাবন সেচটি দেওয়া যাবে, কিন্তু পানির অপচয়টা খুব বেশি হতে পারে। আবার জমির যদি ঢাল ঠিক না থাকে, একদিকে ঢালু নিচু আর একদিকে উঁচু, তাহলে নিচু জায়গায় বেশি পানি বেঁধে থাকবে, জলবদ্ধতা থাকবে, তাহলে এটাকে আবার অনেকগুলো শর্ত আছে। হ্যাঁ, এটা সহজ করে দেওয়া যায়, কিন্তু পানির অপচয় বেশি। এই পদ্ধতিতে কিন্তু বেশি আকারে জমিতে দেওয়ার জন্য, বিশেষ করে ধান খেতে, এটা একটা ভালো পদ্ধতি। এই জন্য এর একটা গুরুত্ব যে আছে সেই দিকে, কিন্তু দেখতে হবে পানির অপচয় যেন না হয় এবং জমি যেন সমতল থাকে। এই বিবেচনায় আমাকে এই সেচটি ব্যবহার করতে হবে। তাহলে প্লাবন সেচ, আমরা ইংরেজিতে ফ্লাড ইরিগেশন, অর্থাৎ পানির উৎস সেটা নলকূপ দিয়ে দিই বা ভূপৃষ্ঠ পানি দিয়ে দিই, জেনারেটারে দিই, মোটরে দিই, যেভাবেই দিই না কেন, একদিক দিয়ে আমি পানির নালার সাথে যুক্ত করে দেবো, জমিতে প্রবেশ করবে, সমস্ত জমিতে পানিটা বিস্তার হবে। বিশেষ করে আমাদের বোরো ধানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এই প্লাবন সেচটা বেশি ব্যবহার করা হয়। এরপরে দেখো নালা সেচ, আমরা মাঠ ফসলের ক্ষেত্রে ধান গম ভুট্টা বলি বা যে কোনো মাঠ ফসলের ক্ষেত্রে ডাল হোক বা হোক, এটা তো ব্যবহার করি। আবার উদ্যানতান্ত্রিক ফসলের ক্ষেত্রেও এই নালা সেচ ব্যবহার করা হয়। অর্থাৎ যে সারিতে আমি চারা রোপণ করেছি সেই সারির মধ্যবর্তী স্থানে যে ফাঁকা জায়গা, এই নালা তৈরি করতে হবে, আর ওই নালা প্রধান নালার সঙ্গে যুক্ত করতে হবে। তাই প্রধান নালার সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট পরিমাণে পানি, এই আমি যতটুকু ওই নালা দিয়ে পানি যাবে আমি সারবো, ততটুকু জমির ভিতরে যাবে, খেয়াল করতে আমার কতটুকু পানি প্রয়োজন ফসলের অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী, তাহলে সুন্দর করে নিয়ন্ত্রণ করে দেওয়া যায়। সেই জন্য বলা হয় এখানে পানির অপচয় কম হয়, এটা একটা ভালো পদ্ধতি। কিন্তু একটা সমস্যা আছে, বাংলাদেশের কিছু করারও নাই, যে এই নালাতে কিন্তু বেশ খানিকটা জমি ব্যয় হয়ে যাচ্ছে, বেশ খানিকটা জমি, যদিও 2 সারির মাঝখানে জায়গা রাখতে ন্যাচারাল, এখানে কিছু করার নেই। আর বাইরের দেশে কি করে, বাইরের দেশে হাই টেকনোলজি, সাধারণত উপর থেকে সেটা পরে কথাটা আসছে। তাহলে এই নালা সেচটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা ভালো ব্যবহৃত হয় এখন। এরপরে বলছে বর্ডার, এই নালার মতোই অনেকটা, বর্ডারটা হচ্ছে ঢাল অনুযায়ী, জমি যে খন্ড খন্ড বিভিন্ন ছোট ছোট জমি, এই ঢাল অনুযায়ী আমাকে জমি ভাগ করে দিতে হবে। ঢাল বলতে কি, উঁচু নিচু আছে, যেখানে নিচু হলে একটা খন্ড হবে, তার মাঝারি অবস্থা হলে একটা খন্ড, উঁচু হলে আরেকটা খন্ড। এই প্রত্যেকটা ওখান থেকে 500 নালা এনে প্রধান নালার সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। প্রধান নালার মতোই অনেকটা, কিন্তু জমির খন্ড অনুযায়ী ভাগ করে নিলাম, নিয়ে এবার বর্ডার সেচ। বর্ডার মানে, বর্ডারের কথাটা এক কথা ইংরেজি শব্দ বর্ডার, বাংলা যদি বলো আইল, অর্থাৎ আইল তৈরি করে আমি জমিকে খণ্ডায়ন করে নিলাম। তাহলে এই আছে বিষয়। এই বলছে এই পদ্ধতিতে সেচ দিলে কি বললো, পানির ব্যবস্থাপনা সহজ হয়, পানির অপচয় হয় না, মাটির ক্ষয় কম হয়। কেন ক্ষয় কম হয়? ওই যে ঢাল অনুযায়ী আমি ভাগ করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে বর্ডার সেচ। এরপরে বলছে বৃত্তাকার সেচ, খুব ভালো। এটা বিশেষ করে বহু বর্ষজীবী উদ্ভিদের, ফল জাতীয় উদ্ভিদের বা ফুল, বড় ফুল গাছ যেগুলি, সেগুলোর ক্ষেত্রে আমরা গাছের গোড়ার চারিদিকে একটা সার্কেল তৈরি করি, বৃত্তের মতো করে, মাটি আগে করে নিই, ওখান থেকে শাখা নালা এনে প্রধান নালার সাথে সংযুক্ত করি।
দিলে কি হবে, আমি প্রধান নালা যে পানিটা, ওই নালা এখানে সব জায়গায় যাচ্ছে, ওই শুধু গাছের গোড়ায় যাবে। তাহলে এখানে প্লাবন সেচ কিন্তু কার্যকর না। আমি যদি বলি যে আমার প্রশ্ন করি, আমি একটা নারকেল বাগানে সেচ দেবো বা আম বাগানে সেচ দেবো, তখন কি প্লাবন সেচ কার্যকর হবে? বা ওই ধরনের সব জায়গায় নালা করা যাবে? এই নালা করা হবে, কিন্তু ওই গাছের চারিদিকে বৃত্তাকার তৈরি করে প্রধান নালার সঙ্গে সংযুক্ত করে আমি এই সেচ দিব। এখানে সুবিধা অসুবিধা কি বললো, পানির অপচয় হয় না, পানি নিয়ন্ত্রণ সহজ হয়, খুব সুন্দর। তবে এই বৃত্তাকার সেচ যেখানে মাঠ ফসল, অনেক ব্যাপক মাঠ, সেখানে কিন্তু এই বৃত্তাকার সেচ খুব বেশি কিন্তু কার্যকর নয়। তা সেটাই গেল। এবার ফোয়ারা সেচের যে ছবিটি তোমার বইয়ের সাথে সামনে থাকে, ঝাঁঝরি দিয়ে পানি দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা ফোয়ারার মতো পানিটা পড়ছে, বাট ফোয়ারা সেচের কনসেপ্টটা আলাদা। বইতে ছোট ক্লাস তো ওই ছবিটা দিয়ে এটাকে ভালো করে মনোযোগ সহকারে শোনো। ফোয়ারা সেচ আর ড্রিপ ইরিগেশন উন্নত বিশ্বে যেগুলি চলে, এই ফোয়ারাটা আমাদের দেশেও চলে, বিশেষ করে বিভিন্ন ধরনের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, গবেষণা প্রতিষ্ঠানগুলো, বা যারা একটু বেশি বিনিয়োগ করতে পারে কৃষকরা, তাদের ক্ষেত্রে এই ফোয়ারা সেচটা, এটাই আছে সাইন্টিফিক এবং আধুনিক। আরেকটা বলছে ড্রিপ ইরিগেশন, ফলজাত উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ গাছের গোড়ায়, যেমন মরুভূমি অঞ্চল, গাছের গোড়ায় ফোটা 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 আকারে পড়তে থাকবে পানি, পাইপের সাথে একটা প্রধান পাইপের সঙ্গে যুক্ত থাকবে, এবং এখানে পানির অপচয় একেবারে হবে না। এবং অটোমেশন সিস্টেম, গাছের গোড়ায় কতটুকু ময়েশ্চার আসছে মেশিনে এটা রিডিং দেবে, দিয়ে অটোমেটিক ওটা স্টার্ট করে, পানির উৎস থেকে স্টার্ট করে ফোটা ফোটা পানি পড়বে, বেশি হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে। বেশি বলতে যখন সাফিসিয়েন্ট হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটো জেনারেটেড সেন্সর দিয়ে করা। এই আধুনিক বিষয়টা হয়, এটা হলো ড্রিপ ইরিগেশন। কি লিখলাম? ড্রিপ, ইংরেজিতে ড্রিপ, তোমার বইতে দিই, অর্থাৎ বাংলা আমরা ড্রিপ বলি, ড্রিপ সেচ। এটা তোমার বইতে দিই, কিন্তু ফোয়ারাটাকে স্প্রিংকল ইরিগেশন আমরা বলি। এটা ভালো করে খেয়াল করো, এটা একটু বর্ণনা ভালো করে খেয়াল করো। একটি প্রধান পাইপের সঙ্গে যুক্ত করে, যেখানে সারিতে আমি যে ফসলগুলো করেছি সেখানে আরো কিছু আনুভূমিক পাইপ ওই সারির মধ্য দিয়ে যাবে, আর তার উপরে এই সোজা করে খাড়া করে আরো পাইপ বসানো। প্রত্যেকটা সোজা করে পাইপের মাথায় ছিদ্রযুক্ত, অর্থাৎ নজলযুক্ত। আমি পানির উৎস থেকে যখন পানি ছেড়ে দিলাম, তখন ওই যে নজলটা ঘুরবে আর চারিদিকে বৃষ্টির মতো পানি পড়বে, চারিদিকে ওই মাঠে বৃষ্টির মতো একেবারে উপর থেকে। এরপরে আমার একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরটা দিতে পারো কিনা মাথায় নিয়ে রাখো, যে এই সেচের পানি বেশি কার্যকর না বৃষ্টির পানি বেশি কার্যকর? এই প্রশ্নের উত্তর কারো না কারো কাছে আমি ধরবো, মাথার ভিতর চিন্তা করতে থাকো। তাহলে এই যে ফোয়ারা সেচটা অনেকগুলো উপকার রয়েছে। ফোয়ারা সেচ কি হলো? প্রথম অবস্থা আমি একেবারে মিটার দিয়ে পানি রেগুলেট করতে পারি, যে আমি কত সময় ধরে ওই ফসল ক্ষেতের, ওই জমির ফসলের কতটুকু পানি চাহিদা, সেই অনুযায়ী পানি দিতে পারবো, একেবারে ক্যালকুলেটিভ, সাইন্টিফিক্যালি। এবং একেবারে গাছের উপর দিয়ে কিন্তু এই পানিটা পড়ছে, এবং সুন্দর যার পুষ্টিপ্রদান অন্যান্য এনভায়রনমেন্ট যেটা মেনটেন করাটাতে ফোয়ারা সেচ করা যায়। সমস্যাটা একটা আছে, সেটা থেকে ব্যয়বহুল, সবাই এর সেটটা কিনতে পারবে না, আর একটা পানির উৎস লাগবে, যেখানে বড় হাউস লাগবে বা ট্যাঙ্ক লাগবে, এভরিথিং। বাংলাদেশের সব জায়গায় এটি করা খুব বেশি সহজ না। তবে গবেষণা ক্ষেত্রে বা ব্যাপক আকারে ফার্মে যখন চাষ করা হয়, তখন এই ফোয়ারা সেচটা খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্টে যেটা বলছিলাম ড্রিপ সেচ, ফোটা ফোটা আকারে, এটা তোমার বর্ণনা দিলাম। বাংলাদেশে এটাও ব্যবহার কম হয়। আর আন্ডারগ্রাউন্ড একটা পাইপ এনে সেটা অনেক ক্ষেত্রে সেচ দেওয়া হয়। বাংলাদেশে এটা ভূগর্ভস্থ পাইপ বা নালা তৈরি করে, এটা ব্যয়বহুল বলে বাংলাদেশে ওটাও ওইভাবে প্রযোজ্য এখনো হয়নি। আর যেটা তোমার ছবিতে দিয়েছে, এটা খুব লোকালি একেবারে নার্সারিতে বা আমার বাসা বাড়িতে এই ঝাঁঝরি দিয়ে পানি, ওই ফোয়ারার মতো পানি দেবে, এই ছবিটা দিয়েছে। কিন্তু ফোয়ারার সেচের বিষয়টা যেটা বললাম, বিশেষ করে শাকসবজি ক্ষেত বলি, বড় ফল জাতীয় বা মাঠ ফসল যাই বলি না কেন, যেখানে সারিতে, বিশেষ করে সারিতে চারা রোপণ করা হয়েছে, এই জমিগুলোতে ফোয়ারাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি একটু প্রশ্ন করেছিলাম যে সেচের যে আমি সেচ এবং বৃষ্টির পানি, এই দুটোর ভিতরে কোনটা কার্যকর? আমি যে কোনো একজন বলবো তাহসিন ফারহান। তাহসিন ফারহান, তোমার আনমিউট করো। তাহসিন ফারহানের কথা বলছি। শরীফ আহমেদ আর সাইফে। তাহসিন ফারহান, তুমি আসো। বাকিরা ওকে, আর বাকিরা সব মিউট করে দাও। সাইফ এবং শরীফ আহমেদ প্রশ্ন করলে মিউট করবা। তাহসিন ফারহান, আমি একটা প্রশ্ন করেছি যে আমি সেচের পানি উদ্ভিদের জন্য, ফসলের জন্য বেশি কার্যকর হবে না বৃষ্টির পানি বেশি কার্যকর? এর উত্তর দিতে পারবে? বলো তো।
সেচের পানি। সেচের পানি, হ্যাঁ, কারণ কি ব্যাখ্যা করতে পারবা? প্র্যাকটিক্যালি খেয়াল করবা, সেচের সময় আর যখন করার পরে একটি বৃষ্টি হয় দেখো খুব দ্রুত গতিতে গাছের সতেজতা ফিরে আসে, তার ডালপালার বিস্তার হয়। ভালো করে খেয়াল করে দেখবা, সেচের পানি দিলে কিন্তু ওইভাবে হয় না। আর কেউ উত্তর দিতে পারবে? আমাদের অপশন, বৃষ্টির পানি। হ্যাঁ, কেন বলতে পারবে? বৃষ্টির পানি একটু বিজ্ঞান, দ্রুত জন্মায়। হ্যাঁ সে তো হয়, জন্মায় বৃষ্টি না, বিষয়টা বিজ্ঞানের ব্যাখ্যা ওইরকম নয়। তাহলে এখন বলে রাখছি, বুঝতে পেরেছি, যেহেতু ছোট ক্লাস অতটা তোমার মাথায় নাও থাকতে পারে। এবার মিউট করে দাও তুমি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বৃষ্টিটা হচ্ছে মেঘ এবং বৃষ্টি, এবং বিশেষ করে এটি যখন বাতাসের সংস্পর্শে বৃষ্টির H2O যখন বিক্রিয়া করে, বাতাসে রয়েছে নাইট্রাস অক্সাইড, বাতাসে রয়েছে সালফার ডাইঅক্সাইড, বাতাসে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের গ্যাসগুলি রয়েছে। প্রত্যেকটা গ্যাসের সঙ্গে যখন বিক্রিয়া হয়, বিশেষ করে বজ্রবিদ্যুতের সময় বেশি বিক্রিয়া হয়, কোনো কোনো উপাদান যেটা আমার পুষ্টি উপাদান কাজে লাগে, যেমন নাইট্রেট, সালফেট, কোনো সময় কার্বনেট বা তারপরে ফসফেট, এই ধরনের আয়নগুলো তখন অটোমেটিক বৃষ্টির পানির সঙ্গে মাটির সঙ্গে যুক্ত হয়, যেটা সেচের পানির সঙ্গে কখনো পানির চাহিদা পূরণ হচ্ছে, কিন্তু অ্যাডিশনালি ন্যাচারাল সোর্স, এই জন্য প্রকৃতি তো আমাদের প্রধান জায়গা, বাঁচার জন্য প্রধান জায়গা। তখন এই অ্যাডিশনাল কিছু পুষ্টি উপাদান মূলক আকারে, আয়ন আকারে তৈরি হয়ে যাবে, যেটা মাটির সঙ্গে যুক্ত হয়। এছাড়া বৃষ্টি হলেই চারিদিকে যে ধুলাবালিতে কি হয়, প্রশোধনের ডিস্টার্ব হয়, অবিশ্রমণের ডিস্টার্ব হয়, সালোক সংশ্লেষণের ডিস্টার্ব হয়, পাতা তো পরিষ্কার করে, উপর থেকে পানিটা পড়ে, সব মিলে একদিকে পুষ্টি উপাদানও পাচ্ছে, পানির চাহিদা পূরণ হলো, সঠিকভাবে তার শারীরবৃত্ত কার্যকলাপও বেশি করতে পারবে। এই জন্য বৃষ্টির পানি পেলেই একটা ব্যাখ্যা দিয়ে দিলাম, মনে রাখবা, যদি কখনো উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে তাতে আনসার করতে পারো, যে বৃষ্টি হলেই এই অনেকগুলো কারণে প্রাকৃতিকভাবে যে আমরা বৃষ্টিটা পাই তার থেকে বেশি এই উদ্ভিদ কাজে লাগাতে পারে, এবং উদ্ভিদের বৃদ্ধি বেশি হয় অপেক্ষাকৃত সেচের পানির তুলনায়। আমার মনে হয় মোটামুটি আনসারটা এই পর্যন্ত। এসে আর খুব বেশি ক্লাস 7 তো গভীরে বলার দরকার নাই। এরপরে দেখো পানি নিষ্কাশন, এই কথাটা আমরা চলে আজকে শেষ করবো সময় শেষের দিকে। তাহলে পানির কথা, নিষ্কাশনের কথা আগেই বলে ফেলছিলাম, সেচের সঙ্গে অতিরিক্ত পানি রাখা যাবে না। অতিরিক্ত পানি ক্ষতিকর দিক দেখো কি বলছে। প্রথম কথা, বায়ু চলাচলের বিঘ্ন করবে শিকড় অঞ্চলে, আর দীর্ঘদিন ধরে পানি জমে থাকলে তার রন্ধ্র পরিসর অর্থাৎ মৃত্তিকা ছিদ্র, বহু ক্লাস আমি বলি, এই মৃত্তিকা ছিদ্রের ভিতরে পানি এবং বায়ু থাকে, এতে অক্সিজেন শূন্য হয়ে পড়ে, অর্থাৎ গাছের যে শিকড়ের যে শ্বসন প্রক্রিয়া এটা ব্যাহত হবে, অর্থাৎ শিকড় পচে যাবে একসময়। এরপরে আরেকটি কথা, অনুজৈবিক ব্যাকটেরিয়া। মাটির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যদি ব্যাকটেরিয়া কোনোভাবে লস হয় তাহলে কিন্তু, বা না থাকে, তাহলে কোনো পুষ্টি উপাদান উদ্ভিদ নিতে পারে না। আমি রাসায়নিক সার দিই আর জৈব সার দিই, যে সারই কিনা কেন, ব্যাকটেরিয়া থাকতেই হবে, অনুজীব থাকতে হবে, বা অন্যান্য ক্ষুদ্র জীবও থাকতে হবে, যেমন কেঁচো, প্রাকৃতিক নাঙল বলা হয়। মাটির ভিতরে এই যে অনুজৈবিক গুণাবলী, এটা যদি সঠিক রাখতে হয় তাহলে অবশ্যই সেটাকে পানি একটা কাঙ্ক্ষিত আর্দ্রতায় থাকতে হবে, অতিরিক্ত থাকা যাবে না। এই জন্য অতিরিক্ত পানি আমাকে বের করে দিতে হবে, কারণ অধিকাংশ ব্যাকটেরিয়া, স্বভাব ব্যাকটেরিয়া আমরা বলি ভালো বাংলায়, অর্থাৎ অ্যারোবিক ব্যাকটেরিয়া ইংরেজিতে বলি, অর্থাৎ বাতাসের অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারে না। ওই মাটির নিচে থাকলেও অক্সিজেন তাকে লাগবে, ওই মৃত্তিকা ছিদ্রের। আর জৈব পদার্থ থেকে জৈব কার্বন নিয়ে তারা বেঁচে থাকে, এটা বিজ্ঞানের কথা। জৈব কার্বন, এই জৈব কার্বন, জৈব পদার্থ যদি না থাকে আর অক্সিজেন যদি কম প্রাপ্ত হয় তাহলে কোনো ব্যাকটেরিয়া কাজ করবে না। এই জন্য পানি দীর্ঘদিন ধরে যদি জলাবদ্ধতা তৈরি করে তাহলে পুষ্টি উপাদানও পাবে না, অনুজৈবিক কার্যাবলী বন্ধ হয়ে যাবে। কোনো পুষ্টি উপাদানের প্রাপ্যতা কমে যায়, কোনো পুষ্টি উপাদান, এটা একেবারে সয়েল সায়েন্সের একটু বড় ক্লাসের কথা, অনেক কথা আছে যে পানি বেশি দিন থাকার জন্য কোনো পুষ্টি উপাদান ওই মাটির সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে, বা সহজলভ্য আকারে, আয়নিক আকারে যেভাবে আসার কথা সেভাবে আসে না, বন্ধ হয়ে যায়। এই জন্য পানি নিষ্কাশন অতীব জরুরি। তার উদ্দেশ্য বলছে বায়ু চলাচল বাড়ানো, এই একই কথা, ওই কথাই এখানে কথা, যে গাছের মূলকে কার্যকরী করা, উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করা ইত্যাদি, মাটির তাপমাত্রা সহন মাত্রায় আনা এবং মাটিকে জোয়ানা। আমার মানে আমার এখানে দিচ্ছে 10 মিনিটস আপগ্রেড নাও, মানে এখন কয়টা বাজে, বা 2 মিনিট আছে আমাদের। তুমি কথা শুনতে পাচ্ছ আমার? ওকে, আর তাড়াতাড়ি বন্ধ হবে এটা, এই জন্য তো সিগন্যাল দিচ্ছে। এনিওয়ে, তো এ আছে নিষ্কাশনের উদ্দেশ্য। এরপরে
পানি নিষ্কাশনের ব্যবস্থার ক্ষেত্রে বলছে আমরা যে নালাতে সেচ দিই ওই নালাতেও নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখতে হবে। একটা জলাধার নির্মাণ যদি আমরা করি পানির ক্ষেত্রে কাছাকাছি, এটা সবচেয়ে সুবিধা হয়। অথবা নদীর সঙ্গে যেমন আমি সেচেরও ব্যবস্থা রাখবো, নিষ্কাশনের নালাও সাথে সাথে রাখতে হবে। এখানে বলছে কাঁচা নিকাশ নালা তৈরি করা যেতে পারে, পাম্পের সাহায্যেও নিকাশ করতে পারে, বেশি পানি হলে তখন পাম্প ব্যবহার করতে হবে, এবং পাকা সেচ নালা হলে ভালো। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সব জায়গায় করা খুব কঠিন। অতিরিক্ত পানির উৎসমুখে বাদ দেওয়া, এটা একটা জলস্রাব বা দক্ষিণ অঞ্চলের ক্ষেত্রে খুবই খেয়াল করতে হবে। বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে যখন এই জলস্রাবগুলো হয়, এই আমরা সিডোর আয়লার সময় দেখেছি এই লবণ পানি ঢুকে পড়ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল। তাহলে আমার বাঁধটাকে সেইভাবে, উপকূলীয় বাঁধ, সংরক্ষণ বাঁধ আমরা বলি, সেটাকে সঠিকভাবে রাখতে হবে যেন কোনোভাবেই এই লবণটা তো আরো খারাপ। পানি তো দরকার, কিন্তু লবণ পানি হলে একটা চারিদিক দিয়ে ক্ষতি, মানে মানুষের জীবনযাত্রা আর উদ্ভিদের তার জীবন ব্যবস্থা, উদ্ভিদের প্রকৃতি সব বিনষ্ট হবে। এবং পানির গতি পরিবর্তন করে নালা তৈরি করা, যাতে অন্যদিকে গতি পরিবর্তন করে নেওয়া যায়। এই আছে মূল কথা। তাহলে একদিকে সেচ যেমন দরকার আর নিষ্কাশন দরকার। এই জন্য আমরা ইংরেজিতে বলি when to irrigate, how to irrigate and how much water to irrigate। কখন সেচ দেবো, কিভাবে সেচ দেবো, কি পরিমাণে পানি দেবো, এই বিবেচনা রাখতে হবে সেচের ক্ষেত্রে। আর নিষ্কাশনের ক্ষেত্রে নালা ঠিক রেখে অতিরিক্ত পানি বের করে দিতে হবে, গাছের সঠিকভাবে বৃদ্ধির জন্য, মাটির গুণাবলী ঠিক রাখার জন্য, ফসল উৎপাদন থেকে ঠিক রাখার জন্য। আমার মনে হয় ঘন্টা শেষের দিকে কারোর কোনো প্রশ্ন আছে? এর বাইরে অনেক কথা বলা হলো। Any queries, question? কারোর কোনো প্রশ্ন আছে? তোমরা যারা জমে আছো, আমি যতক্ষণ ধরে বললাম তা এটা কি বুঝতে সুবিধা হয়েছে? কারো অসুবিধা হয়নি তো কারোর? ওকে, সবার কাছে সহজ হলে ভালো। তো ঠিক আছে, আগামী দিন আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে আছে মাছের পুকুরে পানি শোধন। এরপরে ওই পর্যন্ত এটা একটু দেখো, আজকে সময় যেহেতু কম। মাছের পুকুরে পানি শোধন এটা একটু পড়ো। এই অধ্যায়ে আমরা আগাবো না। এর পরের অধ্যায়ে কি আছে সেটা আমরা যাব। পরের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ। কৃষি উপকরণের খুব ইম্পর্টেন্ট যেটা, এটা একটু ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে, উদ্ভিদের পুষ্টি উপাদান একটার সাথে একটা রিলেটেড। তো পানির কথা বললাম, পুষ্টি উপাদান চলে এসছে। এই পুষ্টি উপাদান উৎস, পুষ্টি উপাদানের কাজ, আর অভাবজনিত লক্ষণ, এগুলো দেখবো। তাহলে মাছের পুকুরে পানি শোধন এটা পড়ে আমরা পরের অধ্যায় চলে যাবো পরের দিন। তাহলে এটা দেখতে থাকো। অফলাইনে ক্লাস আরম্ভ হলে তো আরো সুন্দর করে ক্লাস হবে আশা করি। তো আজ এই পর্যন্তই রাখছি। সকলের জন্য দোয়া রইল। ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সকলকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। দ্রুত যেন আমরা অফলাইন আসতে পারি। থ্যাংক ইউ।